রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ। বাংলার ভোট যুদ্ধ এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি ভাস্কর। আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, 2 পর্বে হবে এই নির্বাচন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওয় পেয়েছি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সীমান্ত চ্যাটার্জিকে। সীমান্তদা, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার। প্রচণ্ড গরম পড়েছে এবং যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রার পারদ কিন্তু নামার কোনো লক্ষণ এক্ষুনি নেই। আর শুধুমাত্র যে আবহাওয়ার তাপ বাড়ছে এমনটা তো নয়, রাজনৈতিক উত্তাপও ক্রমশ বাড়ছে। যত দিন এগিয়ে আসবে নির্বাচনের উত্তাপ বাড়বেই। আমি এই দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে মূলগত সমস্যাগুলো কি চোখে পড়ছে বা তোমার নজরে রয়েছে, যেগুলো তোমরা পার্টির তরফ থেকে অ্যাড্রেস করছো সাধারণ মানুষের কাছে, সেগুলো যদি একটু বলো। নমস্কার, একবার নমস্কার সবাইকে। আমার যে নির্বাচনের কেন্দ্র, সেখানে বিভিন্ন রকমের সমস্যা আছে। সমস্যাগুলোর মধ্যে ধরুন, একটা তো মূল সমস্যা, যেটা সামগ্রিক সমস্যা, যেটা হলো যে বেকার ছেলেদের কর্মসংস্থানের সমস্যা। যে কলকারখানাগুলো আছে, সেই কলকারখানাগুলো অনেক বন্ধ হয়ে গেছে। আবার যে কলকারখানাগুলো আছে, ডিএসপি, এএসপি সহ যে পাবলিক সেক্টর যেগুলো আছে, এগুলোতে অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট না হওয়ার জন্য, এক্সপানশন মডার্নাইজেশন না হওয়ার জন্য, সামগ্রিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তার একটা এক্সপানশন মডার্নাইজেশন হয়। এক্সপানশন মডার্নাইজেশন হলে তাকে ইনডাইরেক্টলি অনেক কর্মসংস্থান হয়। তাহলে এগুলো একটা সমস্যা আছে। দেখুন, দীর্ঘদিন ধরে ডিএমসি, পঞ্চায়েত নির্বাচন, এইগুলো যদি না হয়, কর্পোরেশন নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে কি হয়, মানুষের যে সমস্যাগুলো আছে, রাস্তা, ড্রেন, জল তো এখন একটা ব্যাপক সমস্যা, ইলেকট্রিসিটি, এরকম বহু, স্বাস্থ্য পরিষেবা থেকে শিক্ষা, এই যে বিষয়গুলো আছে পঞ্চায়েত, পৌরসভা, এই আমাদের মিউনিসিপ্যালিটি এলাকাগুলোর মধ্যে, এইগুলো যে যত নির্বাচন হয়, এগুলোর মধ্যে দিয়ে একটা গণতন্ত্রের এক্সারসাইজ হয়, এইগুলো চর্চা হয়। চর্চা হওয়ার মধ্যে থেকে দাঁড়িয়ে যদি যে সমস্যাটা আমরা ডিএমসি এলাকায়, পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে সমস্যাটাকে আমরা মেটাতে পারলাম, যদি না হয় সেটাকে বিধানসভা অবধি পৌঁছে দেওয়া, সেই বিধানসভা অবধি পৌঁছে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সামগ্রিক সমস্যাগুলো কিন্তু দীর্ঘদিন ভোট না হওয়ার জন্য, মানে ভোট সেইভাবে তার এক্সারসাইজ না হওয়ার জন্য, এটা একটা ব্যাপক সমস্যার মধ্যে। অর্থাৎ দুর্গাপুর শিল্পাঞ্চল, তোমার বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্বই শুধু কেন, পশ্চিমও নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, সুচারু নাগরিক পরিষেবা পাচ্ছে না। একদম। এবং দীর্ঘদিন পুর নির্বাচন হয়নি, পঞ্চায়েত নির্বাচনের কথাও তুমি উল্লেখ করলে। 5 জন প্রশাসক কাজ চালাচ্ছিলেন, এই মুহূর্তে বোধহয় 2 জন প্রশাসক কাজ চালাচ্ছেন। জলের সমস্যা দুর্গাপুর শিল্পনগরীতে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। স্বাভাবিকভাবেই দুর্গাপুর পূর্ব এর বাইরে যায় না। আর কলকারখানার কথা যদি বলি, ক্রমশ কর্মী সংকোচন এবং একই সঙ্গে কর্মনিশ্চয়তামূলক প্রকল্প খুব একটা চোখে পড়ছে না। অনুসারী শিল্প বা স্বনিযুক্তি প্রকল্পের ব্যাপারেও কিন্তু খুব বেশি উদ্যোগ দেখা যাচ্ছে না। কর্মসংস্থান তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আর যদি আমাদের রাজ্য বলি বা দেশ বলি, সামগ্রিকভাবে আমাদের দেশ, রাজ্য, জেলা ইউথ ক্যাপিটাল বলা যেতে পারে, এবং এখানে ব্যাপক যুবশক্তি রয়েছে, সুশিক্ষিত রয়েছে। কর্মসংস্থান একটা কত বড় সমস্যা বলে তুমি মনে করছো এই মুহূর্তটায়? মানে আমি কি বলবো, আমার পরিসংখ্যান যেটা বলছে, গোটা পৃথিবীর মধ্যে এই 21 বছর থেকে 30 বছরের ছেলের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটাকে বলে ডেমোগ্রাফিক, আমাদের যেটা বলে, সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আছে। এটা, এই সম্পদটা আমাদের আছে। এটাকে যদি আমাদের উৎপাদনের সঙ্গে যুক্ত করা যায়, অর্থাৎ কর্মসংস্থানের যদি ব্যবস্থা করা যায়, বহু সরকারি পদ প্রচুর খালি আছে। আবার
বিভিন্ন প্রাইভেট সেক্টর আছে, সেই প্রাইভেট সেক্টরগুলোতেও চাকরিগুলোকে যদি নিশ্চয়তা দেওয়া যায় যে 8 ঘন্টা কাজ হবে, নির্দিষ্ট কর্মসংস্থান হবে, এই যে বিষয়গুলোকে যদি আমরা জোর দিয়ে এগুলোকে যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ফোর্সটা আছে, ইয়ং ব্যাচ আছে, কিন্তু আগামী দিনে গোটা মানে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সমস্ত কিছুতে 1 নম্বর জায়গায় যাওয়ার মতো জায়গায় আছে। দেখো সুমন্তদা, এটা ঠিকই। আর যেহেতু বিধানসভা নির্বাচন, আমি একটু ফোকাসটা তোমার বিধানসভা কেন্দ্রের দিকেই রাখতে চাইছি। আর শিল্পনগরী দুর্গাপুর নিশ্চিতভাবে আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে একটা, এবং যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে অনেকেই বলছেন এটা বৃদ্ধদের শহর হয়ে উঠছে। এরকমটা কেন? আর বৃদ্ধদের সমস্যাই বা কী? কর্মনিশ্চয়তা প্রকল্পের কথা যদি বলো, কর্মসংস্থানের কথা যদি বলো, যুবরা কিন্তু দুর্গাপুর ছেড়ে, রাজ্য ছেড়ে যেখানে সুযোগ পাচ্ছে বাইরে চলে যাচ্ছে। এখানে কিন্তু খুব একটা সুযোগ তৈরি হচ্ছে বলে পরিসংখ্যান অন্তত তেমনটা বলছে না। তুমি কি বলো? মানে একদম আমার কথাটাই আর কি তুমি বলেই বলছি, তোমার মুখ দিয়ে বেরোলো যে যে দুর্গাপুর আমরা দেখেছিলাম আর কি, প্রাণচঞ্চল দুর্গাপুর, ইন্ডাস্ট্রি, শিল্প, মানুষের একটা মানে অর্থনৈতিকভাবে একটা ডেভেলপমেন্ট, পারচেজিং পাওয়ার সবার অল্প বিস্তর, এবং আমাদের যে পাবলিক সেক্টরগুলো যে আছে, সেই পাবলিক সেক্টরগুলো মানে সামগ্রিক সোসাইটি যারা চাকরি সুযোগ পায়নি বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কারণ বা কারণে, সেইগুলো যে আছে পারস্পরিক সবাইকে নিয়ে চলার মধ্যে থেকে দাঁড়িয়ে যে দুর্গাপুরের একটা প্রাণচঞ্চল যে বিষয় ছিল, সেইটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে একটা বৃদ্ধাশ্রমে হচ্ছে। তার একটা মূল কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে কোলাপস হয়ে যাচ্ছে। বিভিন্ন আমি যেহেতু বিধানসভা নির্বাচন, অবশ্যই সরকারি যে নীতিগুলো আছে সেই নীতিগুলোর কারণে কিন্তু আলটিমেটলি কিন্তু এইগুলো সব আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। আর স্বাভাবিকভাবে এখানে যখন কাজের স্কোপ থাকছে না, তখন যেমন আমাদের সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেমন আমাদের ডিএসপি এসপি স্কুল ছিল, তো সামগ্রিকভাবে ছেলেপেলেরা এখন বাইরের দেশে যেতে বাধ্য হচ্ছে। তাহলে এই বাইরের দেশে, বাইরের রাজ্যে যাচ্ছে। এবং কথাটা তুমি খুব একটা ভুল বলনি, আমি বলি, আমার দেখো এই শিল্পাঞ্চল দুর্গাপুরের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অনেকে বাইরে গেছেন যারা আমার পরিচিত, কথা বলে দেখেছি, তাদের মধ্যে কোথাও কিন্তু এই শহরটার প্রতি, এই রাজ্যটার প্রতি টানটা থেকেই গেছে। তারা হয়তো পরভূমে গেছেন, কিন্তু সেটা নিতান্ত বাধ্য হয়ে তাদের মন কিন্তু পড়ে আছে এখানেই। এবং সেই মানুষগুলোকে রাজ্যে তথা এই ধরো শিল্পাঞ্চল দুর্গাপুর কিংবা তোমার বিধানসভা কেন্দ্র অনেক কৃতি মানুষজন আছে কিন্তু, এবং আমার অনেকের সাথেই যোগাযোগ আছে। যখনই কথা হয় আমি এই শহরটার প্রতি অদ্ভুত টান, একটা মায়া মমতা অনুভব করি। কিন্তু দুঃখের কথা হচ্ছে তারা কিন্তু ফিরতে চাইলেও ফিরতে পারেন না, কারণ পরিকাঠামো, পরিস্থিতি তাদের সেই সুযোগটা করে দিচ্ছে না। কারণ তারা শিক্ষিত হয়েছেন, মেধা সম্পন্ন, নিজেদেরকে সেভাবে তৈরি করেছেন, কিন্তু এখানে সুযোগের অভাব রয়েছে। দেখো, কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ ইস্যু, নাগরিক পরিষেবা ব্যাহত হওয়া এটা একটা ইস্যু, এর পাশাপাশি পরিবেশ দূষণ একটা অন্যতম সমস্যা বলে শিল্পনগরী দুর্গাপুরে আমি অন্তত জানি। একটা সময় আমাদের দেশের মধ্যে অন্যতম দূষিত শহর ছিল রাজধানী দিল্লি, আজ কিন্তু তাকেও ছাপিয়ে গেছে আমাদের দুর্গাপুর। এই বিষয়টা একজন রাজনীতিক হিসেবে তোমাকে কতটা ভাবায়? তুমি আজ তো রাজনীতিক হিসেবে কথা বলছি, কিন্তু তোমার পরিচিতিটা তোমার এলাকায় রাজনীতিকের থেকে বেরিয়েও বেশি সমাজের কাজ, সমাজসেবামূলক কাজের মধ্যে ইনভলভ থাকতে আমি দেখেছি। তবুও আমি তোমার কাছে এই মুহূর্তে তো রাজনীতিক হিসেবেই জানতে চাইবো, এই সমস্যাটা তোমাকে কতটা ভাবায়? দেখো, একটা কথা পরিষ্কার করে বলতে হয়, রাজনীতি আমরা যেটা রাজনীতি মানে বুঝেছি যে শ্রমজীবী মানুষের যে বিভিন্ন যে দাবি স্বার্থ, সেটাই হচ্ছে রাজনীতি, সেটাকে তুলে ধরা। এই যে বলছো যে দূষণ, এটা মানে একটা মানে স্ট্যাটিস্টিক্স যদি এবারের বাজেট তুমি দেখো, এবারের বাজেট যদি দেখো, কেন্দ্রের বাজেট, রাজ্যের বাজেট, শুধু এটা না, আমি শুধু দূষণটা বলছি না, তার সঙ্গে আমি রিলেট করে বলছি বিজ্ঞান প্রযুক্তি, এই যে গবেষণার যে বিষয়গুলো, এইগুলো যদি বাজেটগুলো তুমি যদি দেখো, শিক্ষাক্ষেত্রে সামগ্রিক বাজেট, হেলথে মানে স্বাস্থ্যে যে বাজেট, এগুলো ক্রম হ্রাসমান। আবার দূষণ মানে ধরো মানে গোটা পরিসরটা হয়ে গেছে যে
কি বলবো, যে যদি গণতান্ত্রিক, ধরো আমি তুমি যে স্কুল, কলেজ, হাসপাতাল। তারপরে হাসপাতাল, তারপরে আমার ডিএমসি, পঞ্চায়েত, সব জায়গাতে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি দরকার হয়, মানে একটা এক্সারসাইজের দরকার হয় সব জায়গাতে। এইগুলো যদি এক্সারসাইজ হয় তাহলে অটোমেটিকলি তোমার অনেকগুলো বিষয় আমাদের সামনে আসে, যেগুলো আগামী দিনে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াতে পারে। যেমন দূষণের কথা বলছে, আমি আমার দুর্গাপুরের থাকার অভিজ্ঞতায় বলছি যে অদ্ভুতভাবে আমাদের মানে টাটা মেমোরিয়ালে আমাদের এক পেশেন্ট গেছিল। আচ্ছা, আপনাদের দুর্গাপুর থেকে এত ক্যান্সার পেশেন্ট আসছে কেন? আচ্ছা, এটা কি আমাদের যন্ত্রণার বিষয় নয়? এটা তো আমার যন্ত্রণার বিষয়। আমি তো এই যন্ত্রণাটা নিয়ে তো দুর্গাপুরে, যে দুর্গাপুরকে দূষণ মুক্ত করতে হবে। শুধু দুর্গাপুর কেন, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ জুড়ে আমি চাইবো রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার যেই আসুক, এইটা প্রথম এজেন্ডা হওয়া উচিত যে দেশ, রাজ্য, শহরকে দূষণ মুক্ত করতে হবে। দূষণ মুক্ত করবে তবে না ছেলে মেয়ে আমার সবাই আমার সুস্থ পরিবেশে সুস্থ থেকে তারা নিজেদেরকে, এই যে দূষণ মুক্ত করার বিষয়টা, একটা পৃথিবীকে বড় বড় কর্পোরেট হাউস যদি মনে করে একটা পৃথিবীকে 10টা পৃথিবীর মতো করে ব্যবহার করবো, অটোমেটিকলি দূষণ বাড়বে। না, একটা বিষয় এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, অনেকের হয়তো মনে হতে পারে দূষণটা তেমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সীমান্তদা তুমি এই মুহূর্তে যে বিষয়টা তুলে ধরলে, এটা কিন্তু এর আগে আমি কারো কাছে শুনিনি। যেটা তুমি বললে যে টাটা ক্যান্সার হসপিটালে যেখানে প্রশ্ন করা হলো রোগীকে যে আপনাদের দুর্গাপুর থেকে কেন এত ক্যান্সার পেশেন্ট আসছে। দেখুন, দূষণটা কিন্তু এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে জড়িত। দূষণকে যদি অবহেলা করেন, আজ হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব আছে। সন্তত তোমরা এই দূষণের কথা বলছো, দূষণ রোধে কি ধরনের কাজ করা উচিত, এটা মানুষ কিন্তু আশু সমস্যার মধ্যে ধরে না, এখনও ধরে না। যেখানে কাজ চাই, উপযুক্ত স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা চাই, শিক্ষা চাই, মাথার উপর ছাদ চাই, পানীয় জল তো চাই, এই সমস্যাগুলো রয়েছে। এই চাই এর মাঝখানে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সীমান্ত চ্যাটার্জি কিভাবে তার ভোটারদের প্রভাবিত করছেন, কি বলছেন, সেটাই জানতে চাইছি। আমি মানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা ছোটবেলায় একটা স্বাস্থ্য বিজ্ঞান পড়তাম, সেখানে থাকতো যে মুখে থুতু দিয়ে বইয়ের পাতা উল্টাবে না, মশারি টাঙিয়ে শোবে, জল ব্যবহার করবে, হাত ধুয়ে খাবে। এই যে স্বাস্থ্য বিজ্ঞানটা আমি দেখছি ধীরে 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 এই পড়ার শোনার এই বিষয়টা আস্তে আস্তে চর্চা থেকে চলে যাচ্ছে। তার মানে কি, যদি এটা চর্চা থেকে চলে যায়, মানে আমি বলছি যে স্কুলের শিক্ষা থেকে যদি এই চর্চাটা না থাকে, তাহলে তুমি দূষণ সম্বন্ধে লোককে অভিজ্ঞতা দেবে কি করে, যে জাগরুক কি করে করবে? তাহলে তোমার নির্বাচন আসলো, নির্বাচনে আমি বড় বড় কথা বলে দিলাম এই করব, কিন্তু আমার লক্ষ্য কিন্তু অন্য। আমি কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছি যে মানুষকে সমস্ত বিষয়, দূষণ থেকে শুরু করে সমস্ত বিষয়ে সচেতন করতে হবে, এবং এই সচেতনতা এবং বিধানসভাতে যা চলছে, এই বিধানসভাতে আলোচনার বিষয়বস্তু হোক যে আগামী দিনে গোটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং দুর্গাপুর দূষণমুক্ত শহর, এবং সবাই যেন খোলা মনে বাঁচতে পারে, সুস্থভাবে বাঁচতে পারে। আমি কিন্তু এই নির্বাচনে এইটা কিন্তু আমার একটা মূল মোটো। আমি এরকম নয় যে নির্বাচন এসেছে বড় বড় কথা বলে দিলাম, পার করে দেন না। আমি কিন্তু এরকম ভাবে চলিনি। আমার নিজের কারখানা, চাকরি জীবন, আমার চাকরি জীবনে আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। জানি না তুমি আমাকে একটা কোশ্চেন করবে কিনা, কেন তুমি তো জানোই, আমরা শুনেছো এই যে কোভিডের সময়। আমি আসছি এটা। দেখো, তুমি যে কথাগুলো বলছো যে নির্বাচনটা শুধুমাত্র এই সাময়িক একটা উপলব্ধির উপর ভিত্তি করে তোমার প্রচার নয়, কিন্তু যারা প্রতিদ্বন্দ্বী তোমার সঙ্গে আছেন, তারা যে ইস্যুগুলো সামনে রাখছেন, তোমাকেও তো সেরকম কিছু ইস্যু রেখেই নির্বাচনী ময়দানে নামতে হবে, এটা তো অস্বীকার করতে পারবে না। সারা বছর তোমরা কাজ করো। তুমি যে কথাটা এখনই উল্লেখ করতে চাইছিলে, তুমি এখানে স্টুডিওতে আসার আগে আমি গত 2 দিন যাদের সাথে কথা বলছি তাদের সম্পর্কে একটু তথ্য সংগ্রহ করছিলাম, দেখছিলাম। আমি সেখানে দেখলাম যে সময়টায় মহামারী চলছিল, এক অর্থে কোভিড কাল, সে সময় তোমার কিছু কাজ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, আমার নজরে এলো।
এই কাজটা সম্পর্কে একটু সংক্ষেপে তুমি জানাও। আমি জানি, কিন্তু আমাদের দর্শক যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তারাও জানুন। আর একই সঙ্গে এটাও মনে করাতে চাইবো, যারা তোমার সঙ্গে, তুমি যাদের সঙ্গে নির্বাচনী সমরযুদ্ধে অবতীর্ণ, তারা কিন্তু কেউ খুব এলেবেলে লোকজন নন। বলো, তুমি কোভিড কালের কথাটা একটু বলে নাও। আমি একটু আমি বলি যে যেহেতু আমি শ্রমজীবী মানুষ, আমি কোনো শ্রমজীবী মানুষকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না। আমি মনে করি উনি আমার আমার কি বলবো, আমার বন্ধুস্থানীয় লোক, তার ভালোটাও আমি ভাবার জন্য সবসময় চেষ্টা করি। সেই জন্য তার ভালোটা আমি সবসময় চাই। যাই হোক, যদি যে দলের ঝান্ডা ধরুক, কিন্তু সে শ্রমজীবী মানুষ, তার ঘরের ছেলে মেয়ে তার ভালো হোক, এটা আমার কিন্তু সবসময়, তার স্বার্থটাও তোমার স্বার্থ, আমার স্বার্থ একদম পরিষ্কার, এটা আমার পরিষ্কার স্বার্থ। আজ কোভিডের সময় যখন দেখলাম যে গোটা সরকার বিভিন্ন রকমের ডিস্টেন্স মেনে চলো, চলো, আমরা কারখানায় কাজ করি, কারখানার মধ্যে একটুখানি একটু বলি, কারখানার মধ্যে এটা হলো যে প্রায় কারখানা বন্ধের মুখেই চলে যাবে। তা আমরা সমস্ত ইউনিয়ন, আমি কিন্তু দাবি করব না, সমস্ত যতগুলো ইউনিয়ন আছি, ইউনিয়ন একসঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিলাম কারখানা চালু রাখবে, এবং কর্তৃপক্ষ একসঙ্গে বলছি না, কারখানা চালু রাখতে হবে। কারখানা চালু রাখতে হলে কারখানার যে মানুষগুলো আছে তাদেরকে সাহস দিতে হবে যে আমি আপনাদের লোক। সেই জন্য যখনই কোভিডের সময়, যখনই যে বিপদে পড়েছে, আমি দেখো, নির্বাচনের আমি একটা জিনিস মেনটেন করি, আমার নিজের প্রচার যত কম করা যায় তত ভালো, কিন্তু কোনো সময় ভালো জিনিস বলতে হয় লোককে। একটা কথা ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে যারা তোমার সঙ্গে লড়াইয়ে রয়েছেন, তুমি বলছো তাদেরও ভালো হোক সমস্ত কিছু, তারা একই শ্রেণীর মানুষ, এবং একই সঙ্গে যেটা বললে শুধুমাত্র তুমি বা তোমরা করেছিলে নয়, আরো অন্যান্য ইউনিয়নের লোকজন মিলেমিশে করেছিলেন। এরকমটা খুব একটা দেখি না, শুনি না। ভালো লাগলো তোমার কাছ থেকে এটা শুনে। এবং রাজনৈতিক পরিমণ্ডলটা যদি এরকম সুস্থ বাতাবরণের মধ্যে থাকে, তার থেকে ভালো আর কি হতে পারে। প্রতিপক্ষ তার মতবাদ আলাদা হতে পারে, তার চিন্তাভাবনা আলাদা হতে পারে, কিন্তু তিনি আমারই প্রতিবেশী, তিনি আমারই শহরের নাগরিক, একই আমরা রাজ্যে থাকি। আমি দেখো, নামগুলো শুধু উল্লেখ করলে আমাদের দর্শকরা জানেন, অবশ্য আমার বলার অপেক্ষা রাখে না। প্রদীপ মজুমদার তৃণমূল কংগ্রেসের তরফে এই দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তিনি একজন মন্ত্রীও। চন্দ্রশেখর ব্যানার্জি বিজেপির প্রত্যাশী, এবং তিনি সকলেই অবশ্য জয়টাই আশা করেন। তো চন্দ্রশেখর অনেক সমস্যার কথা তুলে ধরেছেন, বলেছেন, এবং শাসক দলকে জবাব দিতে হবে পুরো পরিষেবা নিয়ে অনেক অনেক প্রশ্ন তার ছিল, সেগুলো আমরা শুনেছি। দেবেশ চক্রবর্তী হচ্ছেন কংগ্রেসের প্রত্যাশী, আর সীমন্ত চ্যাটার্জি সিপিআইএম এর প্রত্যাশী। দেখো, শুধুমাত্র ভালো 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 শব্দ বললে হবে না। এবার শাসকদের তরফ থেকে কোন ত্রুটি নজরে এলো, সেই ত্রুটিটা তোমরা কিভাবে মেরামত করবে, এইগুলো যদি একটুখানি না বলো, তাহলে নির্বাচনী লড়াইটা ঠিক লড়াই মনে হচ্ছে না, এটা অন্য কিছু মনে হচ্ছে। বলো। দেখো, একটা কথা আমি বলি, কি বলবো, বারবার এক কথা, কারখানার কথা বলতে হয়। আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ট্রেড ইউনিয়ন করি, তো ট্রেড ইউনিয়নে আমাদের মূল জায়গা হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি যে আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের 1 নম্বর ট্রেড ইউনিয়ন, আমার ডেমোক্রেসি নয়। ডেমোক্রেসি হচ্ছে যারা সংখ্যায় কম আছে, আমাদের চেয়ে সংখ্যায় কম আছে, অর্থাৎ যারা, আমি তো বিরোধী বলবো না, তাদের ডেমোক্রেসিটা তুমি যত স্ট্রেনদেন করবে, তত যে জায়গাটা, যেখানে আমি কারখানা থাকি বা রাজ্যে থাকি, জেলায় থাকি, যেখানে থাকি, সেই দেশ সেই রাজ্য সবসময় ভালো চলবে। এইখানে এখন যেটা এটা কি তোমার স্ট্র্যাটেজি? আমি বুঝতে পারছি না ঠিক, যে প্রতিপক্ষ সামনে এসে গরম গরম কথা তোমাকে বলতে পারবে না, এটা তোমার কোনো স্ট্র্যাটেজি? তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে না তুমি কোনো লড়াইয়ে যাচ্ছ, কোনো যুদ্ধে যাচ্ছ। আমি তো শ্রমজীবী মানুষ, আমি তো প্রথম দিন থেকে আমি লড়াইয়ে আছি। আর আমি মনে করছি যে সমস্যা অনেক বলা যেতে পারে। আমি এখন সমস্যার সমাধান কি করে হবে, সমস্যার সমাধান এভাবেই হবে, বিধানসভাতে আমি চাইবো আলোচনা হোক শ্রমজীবী খেটে খাওয়া মানুষের বিষয় নিয়ে, চর্চা এটা না হয়। আমি যেটা বলতে চাইছি না, কেন যে দর্শনটাতে আমি কোনোদিনও বিশ্বাস করিনি, আজও বিশ্বাস করি না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান,
আমি ছোট থেকেই জেনে এসেছি, আমার বাবা আমাকে শিখিয়েছেন যে ধর্ম জিনিসটা মানে হচ্ছে ধর্ম কি, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো কি? এগুলো হচ্ছে, এগুলোকে আমরা বলি একটা সম্প্রদায়। আমি বলছি এগুলো সম্প্রদায়, একটা মত, একটা মত। আর ধর্ম মানে হচ্ছে জীবনের বাঁচা ভাড়া। বাঁচা ভাড়া মানে রুটি রুজি, ধর্মে সবাই বাঁচে। চলো এবার টু দ্য পয়েন্ট কথায় চলে আসি। শিল্পের অবস্থা খুব ভালো নয়। অনেক ভারী শিল্প যদি না হয়, যুবদেরকে কাজের সংস্থান করে দেওয়া যাবে না। অনুসারী শিল্প এক্ষেত্রে প্রয়োজন, স্বনির্ভর প্রযুক্তির প্রয়োজন রয়েছে। কিন্তু এতৎসত্ত্বেও যেটুকু ছোটোখাটো দু একটা কলকারখানা রয়েছে, স্থানীয় মানুষজন জমি দিয়েছেন, কাজ পাচ্ছেন বাইরের লোকজন। তুমি তো ট্রেড ইউনিয়ন করো, এই বিষয়গুলো তোমার খুব ভালো করে জানা থাকবে। আমি তোমার কাছে জানতে চাইছি এটা কতখানি সত্যি যে স্থানীয় মানুষজন, স্থানীয় যুবরা কাজ পাচ্ছে না, বাইরে থেকে লোক এসে কাজ করছেন এবং একই সঙ্গে এখানে অবৈধ লেনদেনও চলছে, এরকম অভিযোগ কিন্তু সামনে এসেছে। হোয়াট ইজ ইউর ভিউ? তুমি কি বলবে বলো। আমি কি বলবো, কারখানা আমি যত জায়গায় যাচ্ছি প্রচারে, ধরুন পথ চলতি মানুষ যাচ্ছে, ধরো তাদের সঙ্গে যখনই হাত মিলাচ্ছি, হাত মিলিয়ে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, কোথায় কাজ করেন? কেউ বলছে আমি এখানে কাজ করি, কেউ বলছে ওখানে কাজ করি। মানে বিশ্বাস করবে না, আমি শুধু জিজ্ঞেস করেছি আপনি কি পুরো মাইনে পান? বললাম না, পাই না। প্রতিটা লোক, শুধু দুটি লোক আমাকে তার রিয়্যাক্ট করেছে, তাদের আমি পরিচয় দেব না। পরে জানা গেল যে তারাই হচ্ছে এইসব কাজের সঙ্গে যুক্ত, কিন্তু প্রতিটা লোক রিয়্যাক্ট করেছে যে পুরো মাইনে পায় না। কাটমানি মানে মাইনে, মানে ধরুন মাইনে যে, ধরো আমার যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কথা বলি আমি, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে একটা চুক্তি আছে আমাদের বেতন, মানে একটা কত বেতন হবে কন্ট্রাক্টর ওয়ার্কারের, সেই বেতনটা পুরো পাচ্ছে না। আমি শুনছিলাম আমি বলছি 700 টাকা বেতন, 400 টাকা পাচ্ছে, এরকম কিছু হিসেব আছে। 700 টাকা বেতন, 400 টাকা পাচ্ছে, মানে এরকম বিষয়গুলো অনেক, এর মধ্যে অনেক বিষয় আছে। শুধু এখানে না, একটু খোলসা করে বলো না, সবাইকে সেভ করে লাভটা কি? তুমি কথাগুলো বলো। আমি সেভ করার কোনো জায়গায় নেই। আমি বলছি যারা এই ধরনের তোলাবাজি করছে, হ্যাঁ, লুটবাজি করছে, শ্রমজীবী মানুষের পয়সা কখনো লুট করতে পারে? এটা কি সম্ভব? করছে? তাহলে তুমি সেখানে সমস্তটা আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম দায়িত্ব নিয়ে বলছি, এসব তোলাবাজি লুটবাজি আর চলবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে যা আছে, যা বেতন আছে, সেই বেতন শ্রমিকদের হাতে পৌঁছে দিতে হবে, দিতে হবে একদম। একটা পয়সা লুটবাজি তোলাবাজি করা চলবে না। আর যারা লুটবাজি তোলাবাজি করে তারা কখনো শ্রমজীবী মানুষ হতে পারে না। হাসপাতালগুলোয় পরিষেবা কেমন আছে? মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাসপাতাল ওভারঅল এখানে মোটামুটি যদি আমি একটু পুরো সরকারি হাসপাতালগুলোর পরিষেবা কেমন? আমি যদি 91 সালটাকে ধরে নিই, আমি 91 সালে, আমি মানে অত ভেতরে ঢুকবো না, যে একটা মানে নীতি এলো, সেই নীতির মধ্যে থেকে এলো যে তোমার কি বলে, আর সরকারি হসপিটাল থাকবে না, মানে সরকারি হসপিটাল থাকবে না। সেইখানে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে আমি বলতে পারি লড়াই করে করে হসপিটালটাকে এখন অনেকটা আমরা ডেভেলপমেন্ট করতে পেরেছি। আর পুরোটা করতে পেরেছি বলবো না, কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টার মধ্যে সবাই মিলে একটা জায়গা করেছি। কিন্তু সামগ্রিক রাজ্যের হসপিটালগুলো, আমি সেদিনকে গেছিলাম, রক্ষিতপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল চুয়া গ্রামে, প্রায় 26 জন মতো অ্যাক্সিডেন্ট। আমি 2-3 গেছিলাম। যাওয়ার পরে 3জনকে নিয়ে যাওয়া হলো মিশন হসপিটালে। মিশন হসপিটালে যাওয়ার পর আমি বললাম যে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা দাও, স্বাস্থ্যসাথী কার্ডটা দাও। কেন ওখানে ওনাদের, আমরা বললাম যে স্বাস্থ্যসাথী কার্ডটা তো ওনাদের সুবিধা পাবে সরকারি। তা আমি দেখলাম, তুমি বিশ্বাস করবে না, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা দেওয়ার পরে ওনারা আমাকে প্রিন্ট আউট দিয়ে দিল। আমি আজকে আনতে পারলে খুব ভালো হতো। দেখিয়ে দিল যে ওই যে কার্ডটা ওই গরিব মানুষটাকে দেওয়া আছে, সেই কার্ডটা অন্য নামে লিঙ্ক করা আছে আধারের সঙ্গে। তাহলে সেইখানে আমাদেরকে চাঁদা তুলে, টাকা তুলে 40,000 টাকা জমা দিতে হলো। তারপরে বলছো কি? এরকমটা তো শুনিনি, মানে তোমার কাছে আমি প্রথম শুনছি এটা, যে যার নামে স্বাস্থ্য কার্ড রয়েছে, আধার কার্ড অন্য কারোর নামে লিংক করা আছে। বলছে দেখুন একটা প্রিন্ট আউট দিয়ে দিয়েছে আমাকে, একদম প্রিন্টার হাতে দিয়ে দিল। আমি তো হতভম্ব। আমি আমার কথা হলো যে এটা নিয়ে তার পরবর্তীতে আর কোনো রকম এগোনো হয়নি, যে এরকমটা হলো কেন? এটা তো রাজ্য সরকারি একটা প্রকল্পের সুবিধা, একটা মানুষের ন্যায্য প্রাপ্য, সেক্ষেত্রে এরকম এই বিষয় নিয়ে আমার এটা বলার সুযোগ হয়নি। তুমি যখন এলে আমার এটা বলার সুযোগই হলো। তুমি যখন এটা বললে, তুমি যেহেতু সরকারি হসপিটালটা তুললে,
তো আমি তো একটু হতভম্ব হলাম। আমার কথা হলো যে ঠিক আছে, স্বাস্থ্যসাথী আছে ও আছে, তো মানুষ ট্রিটমেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বুকে হাড় ভেঙে গেছে, সেই ভদ্রমহিলা ওই সময় ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, সে ওই যাই হোক, গরিব সেক্ষেত্রে তোমরা যেটা তাহলে করলে এইগুলো চাঁদা তুলে পয়সা তুলে আমরা চিকিৎসাটা আমাদের যারা আচ্ছা, লিডারশিপ ছিল, কিন্তু আমি বলছি হসপিটাল যেটা বলেছিল, সরকার যেটা বলেছিলেন যে এই হসপিটালগুলো মাল্টি স্পেশালিস্ট হসপিটালের মতো হবে, আজকে কিন্তু অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে, ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে। এগুলো আচ্ছা, করতে হবে ভালো করতে হবে। শিল্পনগরী দুর্গাপুর দেখো অন্যতম পরিকল্পিত শহরের মধ্যে পড়ে। সেই পরিকল্পিত শহরে অবৈধ দখলদারি, নির্মাণ এসব কি কিছু চোখে পড়ছে? এইটাই একটা মানে একটা কোশ্চেন, যে অবৈধ দখলদারি, আবার জোর জবরদস্তি, জুলুমবাজি করে তুলে দেওয়া, না, আবার কোথাও জলা জমি বুঝিয়ে দিয়ে সেখানে নির্মাণ কাজ হচ্ছে, এটা কেমন হচ্ছে? এই নিয়ে তোমাদের এটা একটা পরিবেশের একটা ভারসাম্য নষ্ট করার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা রাখে। এই যে তুমি বলছিলে দূষণের কথা বলছি, এখানে এটা একটা আছে বড় ভূমিকা। এখান থেকে জল সংকটের শুরু হয়, একদম ভয় শুরু। তো সমস্যা কি দেখছো সেটা? কোনটা জেলাটা বলছিলে তুমি? আমি অবৈধ নির্মাণের কথা বলছি, দখলদারির কথা বলছি। অবৈধ নির্মাণের কথা বলছি। আমি বলছি যে যদি ডিএমসি নির্বাচন না হয়, পঞ্চায়েত নির্বাচন না হয়, তাহলে কেউ বসে রাত্রিবেলায় বসে ঠিক করলো 2-3 জন, এটা হচ্ছে অবৈধ নির্মাণ, এটাকে ভেঙে আমার ব্যবসাটাকে সুদূর প্রসারী করো। এই কথাটার মধ্যে তুমি কাকে ইঙ্গিত করছো, কি বলতে চাইছো? আমি বলছি যে তোমার এই কথার মধ্যে একটা ইঙ্গিত আছে। আমি এটাই বলতে চাইছি যে একজন থাকে মাথা, সেই মাথা আস্তে আস্তে ছোট ছোট বিজনেসম্যানদের গেলে, সেই গেলার পরে আস্তে আস্তে বড় মাথা আদানি আম্বানিদের হাতে দেওয়া হয়, তারপরে ধীরে 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 আলটিমেট সেটা চলে যায় একদম। তুমি কি দুর্গাপুর পশ্চিমের কোন প্রার্থীর কথা মাথায় রেখে এই কথাটা বলছো? আমি প্রার্থীর কথা শাসক দলের প্রার্থীর কথা মাথায় রেখে বলছো? আমি বলছি যে এই ধরনের প্রক্রিয়া এখানে নয়, শুরু হয়েছে 2011 সাল থেকে, যে আমাদের শ্রমজীবী মানুষকে ভুল পথে পরিচালিত করে একটা পরিকল্পনা চলছে, যে ধীরে 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 অনেক বড় শক্তির হাতে আমাদেরকে সমর্পণ করতে হবে। আমরা কথা বলতে বলতে একাধিকবার উল্লেখ করলাম যে যুব প্রজন্ম, যাদের কাজের প্রয়োজন, যারা শিক্ষিত, তারা কাজ পাচ্ছেন না। তুমি যদি শুধুমাত্র শ্রমজীবী মানুষের কথাই বলো, হ্যাঁ শ্রমজীবী মানুষের কথা তোমরা বললো, তার পাশাপাশি আরো বৃহত্তর একটা পরিসর আছে, যে পরিসরের মধ্যে যারা এখনো শ্রমজীবী নন তারাও কিন্তু ভোটার, এমনও মানুষ আছেন। বেকার ছেলেদের কর্মসংস্থান, আমি তাহলে তুমি তাদেরও অ্যাড্রেস করতে হবে। আমি বলছি যে এই যে 100 দিনের কাজ, গ্রামে 100 দিনের কাজ, এটাকে 200 দিন করার কথা, 100 দিনের কাজ বন্ধ হলো কেন? গ্রামে যাচ্ছি আমি, বলছে লুট চলছে, লুট। ভাতা নিয়ে তোমাদের কি বক্তব্য? আমি বলি 100 দিনের কাজ 200, বেকার ছেলেদের কর্মসংস্থান, নতুন নতুন কলকারখানা করতে হবে। রাজ্য সরকার এই যে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে, শ্রী প্রকল্প অনেকগুলো শুনছে, এগুলো নিয়ে তোমাদের চিন্তা ভাবনা কি? সংক্ষেপে বলো, কারণ অনেক প্রশ্ন জড়ো হয়ে আছে। একদম 2011 সালের আগে এগুলো ছিল অধিকার, ভাতা পাওয়া বললাম না, আমি বলছি যে গরিব খেটে খাওয়া মানুষের একটা ছিল অধিকার। অধিকার কি মধ্যগুলো কি পড়ে? কাজের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, রেশনিং সিস্টেম, তারপরে পড়াশোনা শেষে কাজ, এটা হচ্ছে একটা অধিকার। এই অধিকারটাকে 11 সালের পরে এটাকে করে দেওয়া হলো ভাতা। আর ভাতা মানেই কি? ভাতা মানে হচ্ছে রাজনৈতিক রং। আমরা বলছি এটাকে অধিকার, এটা গরিব মানুষের অধিকার না। একটা সময় তোমরা এটাকে অধিকার বলনি, এখন পরিবর্তিত পরিস্থিতিতে কিংবা চাপে পড়ে এটাকে বলছো অধিকার। কারণ এক সময় কথাটা অন্য ছিল, সুর অন্য ছিল, পরে বুঝেছো যে এটা হয়তো ভুল, সে কারণে তখন তোমরা ওটাকে আর অন্য কিছু না বলে অধিকারই বললে। হ্যাঁ, আমরা তো সব সময় চাই যে সরকার একটা কল্যাণ, মানে একটা আচ্ছা শোনো, একটা সরকার 3000 টাকা ধরো ভাতা দিচ্ছে, তোমরা যুবদের যদি ক্ষমতায় আসো তোমরা কি দেবে বা কি করবে? কারণ পাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে। এবার তুমি কি করবে? তাদেরকে তোমার ভোটার করতে গেলে কিছু তো একটা দিতে হবে, বলতে হবে, তো প্রতিশ্রুতি দিতে হবে। তোমাদের প্রতিশ্রুতি কি যুবদের উদ্দেশ্যে? আমাদের একটা এখানে দুর্গাপুরে, আমাদের সব জায়গাতে
এক্সচেঞ্জ ছিল, লোকাল এক্সচেঞ্জ। এই যে আমরা যারা ও চাকরি এখন ওগুলো দেখো, তুমি কোন স্কুলে local- আমি না, পড়েছো? আমি তুমি আমি কোন স্কুলে বলি যে পড়েছো? লোকাল, আমি বলি যে লোকাল এই যে এক্সচেঞ্জ ছিল, সেইখানে বেকার ছেলেদের নাম নথিভুক্ত হতো, হ্যাঁ বেকার ভাতা দেওয়া হতো। হ্যাঁ কিন্তু বেকার ভাতাকে উৎপাদনের সঙ্গে যুক্ত করো। কেমন? সমবায়, Right. স্বনির্ভর প্রকল্প, Right. উৎপাদনের সঙ্গে যুক্ত করতে এক্সপ্লেইন হবে। অল দিস। ভাতা মানে ভাতা নয়, দয়া। ভাতা হচ্ছে কি উৎপাদনের সঙ্গে যুক্ত। আমরা তো কোভিডের সময় বলেছিলাম যে সবার হাতে 7,500 টাকা দেওয়া হোক। কেন বলেছিলাম? তখন মানুষ বেরোজগারে ভুগছে, এগুলো আমরা বলেছিলাম। তাহলে এগুলো একটা সময় দরকার হয়, প্রয়োজন হয়, কিন্তু তোমাকে উৎপাদনের সঙ্গে যুক্ত করতে হবে। সমবায়, এই যে আমি প্রোডাক্টিভ এক্সপেন্স হিসেবে এটা কাউন্ট হবে। হ্যাঁ, একদম। এবং সেখানে যিনি ভাতা পাচ্ছেন তার এটা অর্জন, তার এটা অধিকার, এটাই প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হবে। না কি মুফতে তোমার কাছে একটা টাকা চলে এলো, তুমি সেটা নিয়ে যা খুশি তাই করলে। একটা প্রোডাক্টিভ কিছুর মধ্যে যুক্ত থাকলে কর্মসংস্থানের প্রক্রিয়াটা আরও সুচারু হয় এবং নিশ্চিতভাবে বলা যায় কারিগরি শিক্ষা বলো বা অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষা যত দিন যাচ্ছে, দেখো এখন তো পরিস্থিতিটা একটু পাল্টাচ্ছে, প্রথাগত। প্লিজ বলো। মানে আমরা তো মানে পড়াশোনা করে যেটুকু বুঝেছি আর কি, একটা অর্থনীতির দুটো পার্ট হয়, একটা মূলধনী ব্যয়, একটা রাজস্ব ব্যয়। এই ক্লাসরুমে ঢুকিয়ে দিও না এখন, তার কারণ হচ্ছে দর্শক যারা দেখছেন, দেখো তোমার ভোটাররা এখন দেখছেন, তোমার ভোটার যারা নন তারাও দেখছেন, প্রতিপক্ষ শিবিরও দেখছে, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের যারা ভোটার তারা সমস্তটা দেখছেন। এই যে রোদে জলে ভিজে বাইরে যা গরম রয়েছে তার মধ্যে বেরিয়ে প্রচার করছো মানুষের কাছে, এই মুহূর্তে স্টুডিও থেকে সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যেই কিন্তু তুমি স্বচ্ছন্দ বার্তা দিতে পারো যে তোমাকে ভোটটা দেবে কেন। ভোটটা দিতে গেলে আমি তৃণমূলকে কেন দেব না, বিজেপিকে কেন দেব না, কংগ্রেসকে কেন দেব না, ওয়াই সিপিআইএম? আমি আমার ভোটারদের উদ্দেশ্যে মানে নমস্কার জানিয়ে, আর যারা আছেন আমার মানে যারা প্রতিপক্ষ আছেন বলছি তাদের সবাইকে নমস্কার জানিয়ে, আমরা মনে করছি যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচন হলো যে রুটি রুজি, মানে হচ্ছে বেকার ছেলেদের কর্মসংস্থান, 100 দিনের কাজ চালু করতে হবে নতুন করে স্বচ্ছভাবে, 100 দিনের কাজ 200 দিন করতে হবে, তোলাবাজি দুর্নীতি বন্ধ করতে হবে। এই যে বিভিন্ন কন্ট্রাক্টর ওয়ার্কার এবং অসংগঠিত কন্ট্রাক্টর ওয়ার্কার যারা আছে, যারা পুরো বেতন পায় না, তাদেরকে পুরো বেতনের ব্যবস্থা করতে হবে। আর যারা অসংগঠিত শিল্পের শ্রমিক তাদের তাদের ন্যূনতম বেতন হতে হবে 22,000 টাকা, এটা আমাদের দাবি। রেশনিং সিস্টেমকে আরও জোরদার করতে হবে, রেশনিং, এবং সরকারকে কৃষকদের কাছ থেকে ফসল কিনতে হবে। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, সরকার যখন কৃষকদের কাছ থেকে ফসল কিনবে, জিনিসের দাম, দ্রব্য মূল্য বৃদ্ধি মানে নিয়ন্ত্রণ হবে। যদি যত রেশন ব্যবস্থাকে সার্বজনীন করলে দ্রব্যমূল্য বৃদ্ধিও নিয়ন্ত্রণ হবে, কালোবাজারি বন্ধ হবে। অটো চালক, টোটো চালক, যারা সবাই, যাদের ঘরের ছেলে মেয়েরা, যাদের এই বেকার, যারা কর্মসংস্থানের জন্য দৌড়াদৌড়ি করছেন এবং যারা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন, বিভিন্ন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গিগ ওয়ার্কার যারা আছে, এদের সবারই উদ্দেশ্যে আমারই একটাই বক্তব্য যে সবার এই অধিকারগুলো, এই দাবিগুলো নিয়েই কিন্তু আমি এবারে নির্বাচনে লড়ছি। এবং এই নির্বাচনে আগামী দিনে আপনারা যদি আমাকে জয়ী করেন, বিধানসভা কিন্তু এইগুলোই চর্চার বিষয় হবে। বিধানসভায় কিন্তু কোনো ধর্মের চর্চা, কোনো জাতপাতের চর্চা, তো এই চর্চা কিন্তু হতে দেব না। পরিষ্কার কথা শুনে নিন, ওখানে আলোচনা হবে, রুটি রুজির আলোচনা হবে এবং আমাদের যে দাবি নিয়ে লড়ছি এই আলোচনা হবে। একদম নিশ্চিন্ত করে বলতে পারি, আমি আমার যে ট্রেড ইউনিয়নে যে আমি করেছি, আমার কারখানাতেও আমি সবসময় এই কথাই বলেছি এবং সবার সঙ্গে ভালোবাসা রেখে চেনার চেষ্টা করেছি, আর শ্রমজীবী মানুষের ঐক্য তৈরি করার, আরও সুদৃঢ় করার চেষ্টা করেছি। তোমার কথাবার্তার মধ্যে রাজনীতিক সুলভ ব্যক্তিত্ব ব্যতি রেখে আমি যেটা পাচ্ছি, কাছের লোক, পরিচিত লোক, পাশের জন, এইরকম একটা ভাবমূর্তি। আমি জানি না যে এই আমার ভাবনাটা ঠিক হচ্ছে কিনা। তোমাকে রাজনীতিক কম ভাববেন মানুষজন, আমার যা মনে হচ্ছে আত্মীয় কাছের লোক এরকম ভাবনাটাই বেশি হতো। এটা তোমার কি বলবো, সচেষ্ট চেষ্টা কিনা আমি জানি না, কিন্তু বিষয়টা একটু অন্য রকমই লাগছে অন্য রাজনীতিকদের তুলনায়। দেখো, এই পৃথিবীর যাহা সুন্দর, চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী একটা বিশেষ সেগমেন্ট, একটা বিশেষ জায়গা রাখে আমাদের
পরিবারে, আমাদের সমাজে, আমাদের জীবনে। আমি তোমার কাছে জানতে চাইছি, প্রশিক্ষিত যুবা নারী, তাদের নিরাপত্তা, তাদের কল্যাণ, এ নিয়ে আলাদা করে কোনো ভাবনা আছে কিনা? প্রেক্ষাপটটা আমি শুধু তোমায় বলে দিতে চাইছি, আর.জি. কর হাসপাতালের কাণ্ড, আইকিউ সিটির কাণ্ড, এইগুলোকে মাথায় রেখে শহর দুর্গাপুরে, শিল্পাঞ্চল দুর্গাপুরে, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে একদম স্পেসিফাই করে দিচ্ছে এলাকাটা, তোমার ভাবনা, তারপর আরেকটু বৃহত্তর জায়গায় এলে তোমাদের ভাবনা কি? আমি খুব মানে মানে এটা তো আমি এটা আমার মানে বলতাম, যেহেতু তুমি কোশ্চেন করলে, আমি এটা আর.জি. কর দিয়েই বলি প্রথমে। বলো। মানে আমরা তো এটা সব ছোট থেকে আমরা তো অনেক কিছু পড়েছি, জেনেছি, এসব তো চর্চা আর হয় না, থাকে না আর। মানে কি বলবো, প্রতিটা মহিলার মধ্যে একটা মাতৃভাব থাকে, প্রতিটা মহিলার মধ্যে মাতৃভাব থাকে। এই মাতৃভাবটাকে যত যত আমরা সোসাইটিতে এটাকে আরো সুন্দর করতে পারবো, তত সৃষ্টি আরো ভালো হবে, তত আমরা আরো ভালো ভালো মানুষ, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। আমি এক কথায় তোমার বক্তব্যটা বলে দিই। দেখো, স্বামী বিবেকানন্দ আজ নয়, বহুদিন আগে বলে গেছেন যে সমাজকে যদি শিক্ষিত করতে হয়, জাগ্রত করতে হয়, তাহলে আমি বলতে চাচ্ছি ওইটাই, মহিলাকে, নারীকে শিক্ষিত করো। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আমি বারবার তোমার কথাগুলো কেড়ে নিচ্ছি, তাহলে তুমি বলো, আমি আর কথা বলছি না। তাহলে এই যে একটা আমি বললাম যে মাতৃভাব একটা থাকে, এই ভাবটাকে আরো সুন্দর, সুশৃঙ্খল করা, সুন্দর পরিবেশ তৈরি করা, শিক্ষাটাকে দেওয়া, তত আমাদের যত মানে তত আরো সৃষ্টি আরো সুন্দর হবে, ভালো হবে। তাহলে এই যে একটা দর্শন, এই দর্শনটার উপরে একটা আমাদের পশ্চিমবঙ্গে 11 সালের পরে আক্রমণ এলো প্রথম, কোথায়? পার্ক স্ট্রিটে। কি বললো? এই দর্শনটাতে অ্যাটাক করলো, যে দর্শনটা কিন্তু আমদানি হয়েছে ভারতবর্ষের RSS এর কাছ থেকে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি। এই যে দর্শনটাকে আক্রমণ করলো, যে বললো ওটাকে ছোট ব্যাপার, এই যে দর্শনটাকে করলো, এটা কিন্তু একটা শুরুয়াত। এরা যারা এই দর্শনটাকে, যারা এই দর্শন নিয়ে চলে যে মহিলাদেরকে যখন তখন আক্রমণ করা যায়, যা খুশি করা যায়, এই দর্শনটা কিন্তু আঘাতপ্রাপ্ত হলো, গিয়ে ধাক্কা খেলো কিন্তু আর.জি. করে, যে আর ভাই হবে না। কমরেড মীনাক্ষী, কমরেড কলতান, ডক্টর সুবর্ণ গোস্বামী, এরকম আমি নাম করতে বাধ্য হচ্ছি, আরও অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব এই দর্শনটাকে আঘাত করলো বলে পশ্চিমবঙ্গে এবার ওই দর্শনটাকে কিন্তু ধাক্কা দিল, যে না আর তোমার এই মহিলাদের যে অত্যাচার, জঘন্য রকমের নোংরামি, এটা কিন্তু আর করা যাবে না। এই যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, না এবার সঙ্গে আমি দুর্গাপুরটাকে স্বাস্থ্যমন্ত্রী একজন মহিলা, বলছি এটাকে এবারে একজন স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরে পুলিশ মন্ত্রী, এই দর্শনটাকে যেভাবে আস্তে 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 আমাদের দুর্গাপুরে আইকিউ সিটির ঘটনা, আইকিউ সিটির যে ঘটনা ঘটলো, ঘটার পরে যখন এটা নিয়ে সার্বিকভাবে মানুষ যখন প্রতিবাদ করছে, তখন হঠাৎ করে একটা অংশ, একটা বিজেপির একটা অংশ এসে সেফগার্ড দিয়ে দিল, তার মেয়ের বাবাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো। আমি বলছি যে এই যে সেফগার্ড চলছে, বারবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ঘটনা চলছে, এই যে একটা সেফগার্ড চলছে, এটা কিন্তু আমাদের মানুষরা কিন্তু কেউ চায় না, কেউ চায় না। বামের তরফেও তো একটা চেষ্টা ছিল, সামনে হয়তো বামেরা ছিল না, মানে ঝান্ডা হাতে বামেরা ছিল না, কিন্তু আন্দোলনটায় তো বামেরা ছিল। এটা তো বামেদের তো এই দর্শনের বিরুদ্ধে যারা থাকবে তাদের সঙ্গে বামেরা থাকবেই। আমরা সব সময় আছি, এখনো আছি, এবং এটা আমি বলছি, আমার যত মহিলা ভোটার আছে, আমার বক্তব্য পরিষ্কার, মহিলাদেরকে স্কুলে কলেজে সুন্দরভাবে যাওয়ার পরিবেশ তৈরি করে দেবই। যে কোনো এই সমস্যা তৈরি করতে, মানে এরকম যারা সমস্যা তৈরি করছে তাদেরকে কিন্তু আর এই সুযোগ পাবে না, বন্ধ হবে। এবং এই ধরনের ঘটনা যা ঘটছে এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হবে, ভয় দেখি। দেখো, প্রতিবাদ তো হয়েছে, হয়নি তা তো নয়। আমি তোমাকে বলি, যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহর কলকাতা, প্রত্যন্ত গ্রামাঞ্চল, এমনকি শিল্প শহর দুর্গাপুর, এই সমস্ত আমি কিন্তু অনেকগুলো জায়গায় গিয়েছি, দেখেছি সেখানকার পরিস্থিতি। আর শুধুমাত্র
আমাদের শিল্পাঞ্চল দুর্গাপুর কিংবা শহর কলকাতা নয়, এটা ভারতব্যাপী ছড়িয়ে পড়েছে। ভারতের বাইরেও আমি দেখেছি, ইউকেতে, হ্যাঁ, ইউকেতে, ইউএসএতে, কানাডাতে, যেখানে যেখানে বাঙালিরা ছিলেন, অবাঙালিদেরও দেখেছি এর বিরোধিতা করতে। কিন্তু আশ্চর্যজনকভাবে যতই বিরোধ হোক না কেন, আসল দোষী কিন্তু সাজা পায়নি। কাগজে কলমে হয়তো সামনে দেখিয়ে দেওয়া হয়েছে, অনেকে মানছেন না। আচ্ছা, এক্ষেত্রে তোমার একটা ব্যক্তিগত মতামত আমি জানতে চাইছি। ধরো, নির্যাতিতার মা একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতার আসরে নামলেন, তোমার অভিমত কি এটা নিয়ে? আমি নির্যাতিতার মায়ের বাবার যে যন্ত্রণা, মানে আমার নিজের ভেতরের যন্ত্রণা, এটা কারো বাড়ির ছেলে মেয়ে যাই হোক নিকট আত্মীয় মারা গেলে, বিশেষ করে ছেলে মেয়ে মারা গেলে তার যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাতে যখন মানুষের, তখন ওই যে যন্ত্রণাটাকে যারা যাপন করেছেন, যারা যারা রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করে, দে আর ভেরি ডেঞ্জারাস। তোমরা করনি? আমরা কখনোই করিনি। এটা কি করে বলছো? এই অভিযোগ তো তোমাদের বিরুদ্ধে উঠেছে। কি অভিযোগ জানি? তোমরাও এর রাজনীতিকীকরণ করতে চেয়েছো, রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছো এর থেকে, সে কারণেই ওরা সরে গেছেন, এরকম কথা তো আমরা শুনেছি। আমি কি বললাম? আমি কি একটা কথা তো বারবার বললাম। আমি বলছি যে দর্শনের এরা এখানে মানে কি বলবো পেনিট্রেট করার চেষ্টা করছে, আমরা সেই দর্শনটাকে আটকেছি। এটা হতে দেব না, আবারও বলছি হতে দেব না। কিন্তু কোনো রাজনৈতিক কারণ আমার ওনার কাছে, জানি এই সময় মানুষের থাকে না, মাথা ঠিক থাকে না। শুধু আমার একটাই বক্তব্য, যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ এবং ইন্টারন্যাশনাল সমস্ত মানুষ যারা ওনার মেয়ের বিচার চাইলেন, ওনার মেয়ের তো বিচার তো চাইলেনই, সঙ্গে সঙ্গে আমি বলতে পারি যে গোটা পৃথিবীর কাছে একটা বার্তা গেল যে এই ধরনের কালচারের লোককে মানুষ ভালোভাবে নেবে না। তাহলে তাদের প্রতি যেন উনি অসম্মান না করেন, এটাই আমার শুধু ওনাদের প্রতি আবেদন। আচ্ছা, একটা কথা, নির্বাচনী স্লোগান এর আগের বার আমরা শুনেছিলাম, বাংলা তার মেয়েকে চায়। আমি যদি তোমার কাছে প্রশ্নটা করি, যদিও তোমার থেকে বেশি এটা তৃণমূল কংগ্রেস প্রত্যাশীকে জিজ্ঞেস করলে ভালো হতো, তবুও তোমার মতটা আমি জানতে চাইছি। বাংলা তার মেয়েকে চায়, কিন্তু যে মেয়েটি চলে গেল সে কি বাংলার মেয়ে ছিল না? আমার কি উত্তর দেবে? এই পোস্টারটা দেখলে আমার হাসি লাগে খুব। বাংলা তার মেয়েকে চায়, আর বাংলার অন্য মেয়েরা যখন নির্যাতিত হয়, তখন বাংলার মেয়েকে চায়, উনি চুপ করে নীরব হয়ে বসে থাকেন। এইটাই হচ্ছে মুশকিল, যে বাংলা মেয়েকে চায়, কিন্তু যখন বাংলার মেয়ে নির্যাতিত হয় তখন উনি চুপ করে বসে থাকেন। আমরা বলছি বাংলার মেয়েকে চায় নয়, বাংলার মেয়েদেরকে আরো সুন্দরভাবে এই আমাদের বাংলাটাকে তৈরি করার জন্য মেয়েদেরকে আরো করে, আমি জানি না তোমাদের সুনির্দিষ্ট কি রোডম্যাপ আছে, যদি থাকে তুমি একটু বলো, আমি একটুখানি সূত্র ধরিয়ে দিতে চাইছি। দেখো, কেউ বলছেন যে সন্ধেবেলা 6টার পরে এখানে দুর্গাপুর শহরাঞ্চলে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ইজ নট ওকে, পারফেক্ট নয়। এক্ষেত্রে অনেক সময় টোটো অটোর উপরেই নির্ভর করতে হয়। নাগরিক জীবনটা কিন্তু এই রকমটাই, সবসময়ই যে একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিয়ে তারা ফিরতে পারেন এমনটা নয়। রাত 10টার পরে তো পরিস্থিতি আরও একটু অন্যরকম হয়ে যায়। এক্ষেত্রে তোমাদের নজর কতখানি আছে? কারণ এই সময়ে অনেক সময় মেয়েরাও ফেরেন। আর আজকে দেখো, যখন ডিজিটাইজেশনের যুগ, যখন এআই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, আর যখন তোমার বিদেশের সঙ্গে সাযুজ্য রেখে কাজ হচ্ছে, যেখানে রাতটা দিন, দিনটা রাত, কাজের সময়টা রাতেই কখনো কখনো বেরোতে হয়, শিল্পাঞ্চল দুর্গাপুর, যে দুর্গাপুরটা স্মার্ট সিটি হওয়ার কথা, সেই দুর্গাপুরে রাত্রিবেলায় 8টা-9টার পর গেলেই আর পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ঠিকঠাক নেই। সেক্ষেত্রে তোমাকে অটো টোটো এর উপরই তো নির্ভর করতে হবে, না অন্য কোনো ব্যবস্থা আছে? অবশ্যই অটো টোটো, একদম অটো টোটো, তাই না? এখানটা আমি আরো একটা কথা বলে নিই। নিশ্চয়ই বলো। আসল কথা, 90-91 সালের দুর্গাপুরের যে পরিবেশ, আজকের পরিবেশে আকাশ জমি তফাৎ। একদমই তাই, কারণ এই সময়টা আর আজকের সময়টা আমি দেখেছি, ডেভেলপ হচ্ছে, প্রযুক্তি আরো হচ্ছে, মানুষের কাজের সময় গতি অনেক বাড়ছে, সময় বাড়ছে, চাপ বাড়ছে। এই যে কি বলবো, সেই একই কথা বারবার, এটার সঙ্গে সামঞ্জস্য রেখে তো ডিএমসি
তাকে তো ভাবতে হবে, সরকারকেও ভাবতে হবে, ডিএমসিকে ভাবতে হবে যে এখানকার যেন একজনও রাত্রি 12টায় 1টায় 2টো নিরাপদে যেন তার ফিরতে পারে 24/7 সময়টা কিন্তু এখন তাই রাত 8টায় তুমি থমকে এখন যাও, গোটা পৃথিবী 9টায় চলছে, থমকে যাও। কত পৃথিবী দ্রুত চলছে, আর আমি যদি দুর্গাপুর, এটাই তো একটা সমস্যা জায়গা। এখন স্মার্ট টাইম ইউজ হচ্ছে, দিনটা 24 ঘন্টারই, তার থেকে বেশি নেই, বেশি নেই। কিন্তু সেটাকে এমন ভাবে ব্যবহার করার একটা প্রক্রিয়া চলছে যে দিনটার 24 ঘন্টায় সীমাবদ্ধ থাকছে না। সেক্ষেত্রে এর সঙ্গে মানানসই জুৎসই চিন্তা ভাবনা থাকতে হবে। একদম, আমি বলছি আজকে পরিকল্পনা, নারী পরিকল্পিত সুরক্ষার ভাবে, ক্ষেত্রে পরিকল্পিত। যেমন আমি বলছি দিল্লিতে যেমন আছে, আমি এখানে শুনছিলাম ডবল ইঞ্জিন সরকার হলে এই সমস্ত সুবিধাগুলো নাকি হয়টায়। সেটা হচ্ছে মেয়েদের জন্য গাড়ি চলবে, পিঙ্ক টিকিটের ব্যবস্থা হবে, বাসের ব্যবস্থা হবে, ফ্রিতে চলাফেরা করতে পারবেন। শুনতে কিন্তু ভালো লাগে বিষয়গুলো। এবার এটা মানুষকে কতখানি প্রভাবিত করে, মানুষ এর কতটা বাস্তবায়িত হতে পারে বলে মনে করেন, তার উপরই নির্ভর করে তারা ভোট দেবেন। তার কারণ প্রতিশ্রুতি তো দেওয়া হয়, কিন্তু 33 বছর পেরিয়ে গেলেও কেউ কেউ কথা রাখে না। আমি একটা মানে কথা বলি, এই যে ডবল ইঞ্জিনের একটা কথা হলো, কি বলবো, কারখানার নাম বলবো? বলো না। বলি। হ্যাঁ, আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে তো আমরা কাজ করতাম। হ্যাঁ। তো ওখানে ট্রাফিক ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, বুঝলে, ট্রাফিক ডিপার্টমেন্ট। তো আমরা তো প্রতি মুহূর্তে কোম্পানির সঙ্গে আমাদের আলোচনা হয়, বাইপার্টাইট আলোচনা হয়। তো ওখানকার যে লোকগুলো আছে, বহু যুগ আগেকার লোকগুলো, বুঝলে, লোকগুলো হর্স পাওয়ার মানে অনেক মানে খারাপ, মানে কমে গেছে, মানে একটা খারাপ অবস্থা। তো এখন কখনো কখনো কোম্পানি কখনই কি করে, যখন নতুন লোক কেনা যাচ্ছে না, তখন দুটো লোককে লাগিয়ে একসঙ্গে চলে। তো এই যে ডবল ইঞ্জিনের যে কথাটা তুমি বলছো, সেই ডবল ইঞ্জিনের ব্যাপারটা এরকমই হয়ে যাচ্ছে যে এটা চলছে না, দুটোরই অবস্থা কোনোভাবে জোড়াতালি দিয়ে কেউ একটা চালাবার চেষ্টা করছে। তারপরে তোমাদের ব্যাপারটা হচ্ছে, দেখো স্বাধীনোত্তর সময়ে 50 বছরের বেশি সময় প্রায় অতিক্রান্ত, 5 দশকের বেশি সময় অতিক্রান্ত, যখন কিনা কেন্দ্র বিরোধ, এই সমস্যা কেন্দ্র রাজ্য বিরোধের জায়গাটা এক চিরন্তন সত্য হয়ে রয়ে গিয়েছে, অন্তত আমাদের এই রাজ্যের ক্ষেত্রে। অন্য রাজ্যে ডবল ইঞ্জিন না হলেও কিন্তু একটা সমঝোতার জায়গা থাকে। আমরা কি বরাবরই একটু বিদ্রোহী, একটু অন্যরকম ভাবনা চিন্তা রাখি অন্য রাজ্যের থেকে? কারণ আমি বলছি সমঝোতা কি করব, যে এই যে নতুন আবার এখন অন্য ইস্যু চলে যাবে, সমঝোতার কথা বলছি না, বলছি লেবার কোড এসছে। হ্যাঁ, লেবার কোডে ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না, 8 ঘন্টা কাজের অধিকার থাকবে না। আমি ওই বিতর্কের মধ্যে ঢুকবো না। লেবার কোডের বিরুদ্ধে আমরা বাতিল করার দাবিতে আমরা ধর্মঘট করেছি। ধর্মঘটের কথা বললে, ধর্মঘট কি সুস্থ সংস্কৃতি? অবশ্যই 100বার। পদ্ধতিগত কোনো বদলের প্রয়োজন আছে ধর্মঘটে? না, যেভাবে তোমরা করছো সেভাবেই ঠিক আছে? আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ধর্মঘট করেছি, কিন্তু এরকম নয় যেগুলো কি বলবো, দেখো ধর্মঘটও কিন্তু প্রোডাক্টিভ করা যায়, বলছি তো আমি। করা যায়। ধর্মঘটের সময়তে যখন ধরো বাস এর অবস্থা মানে আর লোকের জন্য বন্ধ হয়ে যাবে, ওল্ড পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যাবে, মানে যেগুলো স্ট্যাটুটারি জায়গাগুলো, যেগুলো আমরা তখন আমাদের লোকেরা গিয়ে ফ্রি সার্ভিস দিয়ে এসছে। আমাদের ব্যাপারটা এরকম নয় যে ধর্মঘট মানে কারখানাটাকে নষ্ট করে দাও, ধ্বংস করে দাও, এরকম ব্যাপারটা না। দেখো অনেক ক্ষেত্র থাকে যেখানে কাজটা একেবারে স্তব্ধ না করে দিয়ে, ধরো চীনের নেতা আমার নেতা যদি হয়ে থাকে, আমি এই তর্কে যেতে চাইছি না এখন, ওখানেও তো ধর্মঘট হয়, কিন্তু ধর্মঘটের ধরনটা একটু আলাদা। যেমন ধরো আমি এটা তুলনামূলক জায়গা থেকে একটা বলছি, একটা কারখানায় জুতোর উৎপাদন হয়, 8 নম্বর জুতো তৈরি হচ্ছে, 8 নম্বরের এক পাটি করছে, আরেক পাটি করছে না। যতক্ষণ না আরেক পাটি হবে এই উৎপাদনটা কিন্তু কোনো কাজে আসছে না, একটা ধরন আর কি। আমি বলছি সময় বদলাচ্ছে, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে একটা পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, অধিকার তো শ্রমিকেরও থাকতে হবে, এবং সেই অধিকারকে সুরক্ষিত রাখতে প্রোডাক্টিভ ওয়েতে অন্যকে বিপদে না ফেলে যা করা যায়, হ্যাঁ, সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত না করে করা যায়। কারণ দেখো সার্বিকভাবে ধর্মঘট বিষয়টা প্রয়োজন কি অপ্রয়োজন বিতর্কের জায়গা রাখতে পারে, কিন্তু শ্রমিক স্বার্থ সুরক্ষিত রাখার জায়গাটাও জরুরি। কিভাবে এটাকে আরো সুরক্ষিত রাখা যায় এ নিয়ে তোমাদের তো অনেক চিন্তা ভাবনার জায়গা থাকে। এককভাবে একজন চিন্তা ভাবনা করে নিল সেটাই প্রতিফলিত হবে এরকমটা নয়। তো ন্যাচারালি আমি এটা
প্রস্তাবের আকারেই রাখছি, যেগুলো চিন্তাভাবনার প্রয়োজন আছে কিনা সেগুলো ভেবে দেখো। আর শেষ 30 সেকেন্ড আমি তোমাকে দিচ্ছি এই মুহূর্তে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের যারা ভোটার তাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে যদি কিছু বলতে চাও বলে নাও প্লিজ। দুর্গাপুরের সামগ্রিক, যেহেতু দুর্গাপুর সম্বন্ধে বলতে বলছে, আমি তো চাই দুর্গাপুরের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবই। আমাদের যারা বেকার ছেলেমেয়ে তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কর্মসংস্থানের জন্য আমাদের যা যা করার সমস্ত কিছু আমরা করব। নতুন নতুন কলকারখানা থেকে শুরু করে কারখানা, ডিএসপি, এসপি থেকে শুরু করে সমস্ত পাবলিক সেক্টরের মডার্নাইজেশন এক্সপানশনের মধ্যে থেকে আরও নতুন নতুন যাতে রিক্রুটমেন্ট হয় তার ব্যবস্থা হবে, মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা হবে, অটো চালক, রিক্সা চালক, টোটো চালক এদের সমস্ত কিছুর যাতে তাদের রুটি যাতে কোথাও যাতে আঘাতপ্রাপ্ত না হয় এগুলো হবে। তোলাবাজি, লুটবাজি বন্ধ হবে। কন্ট্রাক্টর ওয়ার্কার, অসংগঠিত শিল্পের শ্রমিক যারা সুনির্দিষ্টভাবে যারা তাদের বেতন পায়, তাদের বেতন যাতে লুট না হয়ে যায় তার জন্য আমরা সবসময় ময়দানে থাকব। আর গণতান্ত্রিক পরিবেশ হবে, ডিএমসি নির্বাচনকে করতে হবে, পঞ্চায়েত নির্বাচনকে করতে হবে। এই সমস্ত নির্বাচন করার মধ্যে থেকে দাঁড়িয়ে সমস্ত মানুষের যে বিভিন্ন সমস্যা, জল, রাস্তা, বিদ্যুৎ, এইগুলো যাতে দ্রুত সমাধান হয় তার জন্য বিধানসভায় আমি বরাবর দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যে লড়াইটা করে এসেছি সেই লড়াই কিন্তু আমি বিধানসভায় নিয়ে যাব। কোনো ছেড়ে কথা বলবো না, কোনো কারো চোখ রাঙানির কাছে কোনো ভয়ের গল্প নেই। আপনাদের পাশে প্রতি সময় আমি থাকব এবং দলমত নির্বিশেষে, কেউ তৃণমূলের ঝান্ডা বইতে পারেন, কেউ বিজেপির ঝান্ডা বইতে পারেন বা কংগ্রেসের ঝান্ডা বইতে পারেন, তাদের ঘরের ছেলে মেয়েদের সমস্ত যা যা প্রয়োজন আছে তাদের জন্য আমার লড়াই জারি থাকবে। তারা আমাদেরকে ফোন করে বলেছে, দাদা আপনার সঙ্গে আমরা আছি, থাকব। খুব ভালো, ধন্যবাদ সীমান্ত চ্যাটার্জি, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। প্রথম দফায় নির্বাচন রয়েছে তোমার কেন্দ্রে। শুভেচ্ছা রইল এক্সপ্রেস নিউজ পরিবারের তরফে ভোটের দিনের জন্য, এবং অবশ্যই করে যেদিন ফল প্রকাশ হবে সেই দিনের জন্যও শুভেচ্ছা রইল। তবে একটা বিষয়, আরেকটা বার্তা আমি দিতে চাই, খুব সংক্ষেপে প্লিজ, সময় শেষ হয়ে গেছে। একটা বার্তা, এবারে মানুষ রাস্তায় নেমে বলেছে সমস্ত জায়গায় যেখানেই যাচ্ছি, দাদা যা ভোট আগে লুট করেছে যারা করেছে আর লুট করতে পারবে না। ভোট রাস্তায় নেবে, সাধারণ মানুষ কিন্তু ভোটের অধিকার বুঝে নেবে। বেশ, হার জিত তো নির্বাচনের অঙ্গ। তোমরা যেমন হারলে পরেও মানুষের পাশে থাকবে, জিতলেও মানুষের পাশে থাকবে, এটাই আশা করব। আর এক্সপ্রেস নিউজ পরিবারের তরফ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভালো থেকো, নির্বাচনের লড়াইটা জুৎসই হোক এটাই আশা করব। ধন্যবাদ। ধন্যবাদ। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী সিপিআইএম প্রার্থী সীমান্ত চ্যাটার্জির বক্তব্য আমরা শুনছিলাম। বাংলার ভোট যুদ্ধ আজ এখানেই শেষ করব। পরবর্তীতে আবারও আপনাদের সামনে আসব অন্য কোনো বিধানসভা কেন্দ্র, অন্য কোনো প্রার্থীকে সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।